দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণী ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ে নগর বণিক ও বাণিজ্য যে অধ্যায় আছে সেখান থেকে পরীক্ষায় আসার মতো বই খুঁটিয়ে তৈরি করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে সেই প্রশ্নের উত্তরও আলোচনা করব। উত্তরটা কেন হলো এই প্রশ্নের তার ব্যাখ্যাও এখানে আলোচনা করা হবে। তাই এই ব্যাখ্যাটা যদি ভালো করে দেখো, মনোযোগ সহকারে পড়ো, তাহলে তোমরা এই প্রশ্নটার উত্তর করার সঙ্গে সঙ্গে অন্য প্রশ্নও যদি আসে সেই সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে উত্তর করতে পারবে। তাই প্রশ্নের উত্তরের পরে যে ব্যাখ্যা বিষয়টা আছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। প্রথম প্রশ্ন, নগর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত থেকে এসেছে। পাঠ্য বইয়ের শুরুতে উল্লেখ আছে যে নগর শব্দটি সংস্কৃত থেকে এবং শহর শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। মধ্যযুগের ভারতের মূলত গ্রাম কেন্দ্রিক হলেও শহর গড়ে ওঠার প্রধান কারণ কী ছিল? অর্থনৈতিক লেনদেন, টাকা পয়সার আদান প্রদান, ব্যবসা বাণিজ্যর বিকাশ হয়েছিল। রাজনৈতিক ও প্রশাসনিক কারণ অর্থাৎ শাসন কার্যের জন্য, এবং ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই কারণে গ্রামকেন্দ্রিক হলেও মধ্যযুগের ভারত শহর গড়ে উঠেছিল পরবর্তীকালে। প্রশাসনিক প্রয়োজনে রাজধানী হিসাবে বড় মন্দিরের চারপাশে শহর গড়ে উঠত। ৩. সুলতানি আমলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শহর কোনটি? দিল্লি। ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে দিল্লি ভারতের রাজনীতি ও অর্থনীতির মূল কেন্দ্র হয়ে উঠেছিল। ভৌগোলিক দিক থেকে দিল্লির অবস্থান কোথায়? আরাবল্লী পর্বতশ্রেণীর একটি প্রান্ত ও যমুনা নদীর সংযোগস্থলে আমরা দিল্লির অবস্থান পাই। পাথুরে এলাকা হওয়ায় এখানে কেল্লা তৈরি করা সহজ ছিল এবং যমুনা নদী জলপথ ও সীমানা হিসাবে কাজ করত। মহাভারতে কোন নগরীর সাথে দিল্লির মিল পাওয়া যায় বলে অনেকে মনে করেন? ইন্দ্রপ্রস্থ। জনশ্রুতি অনুযায়ী প্রাচীন ইন্দ্রপ্রস্থ নগরী পরবর্তীকালে দিল্লি হিসাবে পরিচিত হয়। ৬. দিল্লির প্রথম শহরের নাম কি? কিল্লারাই পিথোরো। তৈমুর ও চৌহান রাজপুত রাজাদের আমলে এটি তোমর ও চৌহান রাজপুত রাজাদের আমলে এই শহরটি গড়ে উঠেছিল। হজরত ই দিল্লি কাকে বলা হতো? দিল্লি শহরকে বলা হতো কারণ এটি ছিল সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। মধ্য এশিয়া থেকে আসা অনেক সুফি সাধক এখানে বাস করতেন, যাদের মধ্যে শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিল প্রধান। হঞ্জু দিল অস্ত, দিল্লি এখন অনেক দূরে, উক্তিটি কে করেছিলেন? সুফি সাধক শেখ নিজামুদ্দিন আউলিয়া এই উক্তিটি করেছিলেন। ব্যাখ্যা, সুলতানি গিয়াসুদ্দিন তুগলক যখন নিজামুদ্দিনকে দিল্লি ছাড়ার নির্দেশ দেন তখন তিনি এই বিখ্যাত উক্তি করেছিলেন, কিন্তু কাকতালীয়ভাবে নিজামুদ্দিন আউলিয়াকে গিয়াসুদ্দিন তুগলক নির্দেশ দানের পরেই গিয়াসুদ্দিন তুগলক ঘর চাপা পড়ে মারা যায়। গিয়াসুদ্দিন তুগলক কোন শহর তৈরি করেছিলেন? তুগলকাবাদ শহর তৈরি করেছিলেন। 1320 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার রাজধানী হিসাবে এই শহরটি নির্মাণ করেছিলেন। সুলতান ফিরোজ শাহ তুগলক যমুনা নদীর তীরে কোন শহর গড়ে তোলেন? ফিরোজাবাদ শহর গড়ে তোলেন। এই শহরের মূল কেন্দ্র বা দুর্গটি ছিল ফিরোজ শাহ কোটলা। মধ্যযুগে দিল্লির প্রধান সমস্যা কী ছিল? পানীয় জলের অভাব ছিল। জনসংখ্যা বাড়ার ফলে এবং বৃষ্টিপাত কমে যাওয়ার জন্য জলের সমস্যা মেটাতে সুলতানদের কৃত্রিম জলাধার খনন করতে হতো। হোজ-ই শামসি বা হোজ-ই সুলতান কে খনন করেছিলেন? সুলতান ইলতুৎমিশ এটি খনন করেছিলেন। এটি ছিল বিশাল আটকোনা জলাধার যা দিল্লি জনসাধারণের জলকষ্ট মেটাতে তৈরি করা হয়েছিল। হোজি আলাই বা হোজি খাস কে তৈরি করেন? আলাউদ্দিন খলজি। এটি দিল্লির সিরি শহরের কাছে অবস্থিত একটি বিশাল চারকোনা জলাধার। মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো, ঠিক আছে? তারপরে প্রশ্ন, মধ্যযুগে দিল্লির বসতি কী ধরনের ছিল? মিশ্র ধরনের ছিল। এখানে নির্দিষ্ট কোনো জাতি বা ধর্মের ভিত্তিতে নয়, বরং একই পেশার কারিগরেরা একসাথে একটি মহল্লায় থাকতেন। কসবা বলতে কী বোঝায়?
শহরের আশেপাশে গড়ে ওঠা ছোট শহর বা উপনগরীগুলিকে বলা হতো কসবা। এগুলি গ্রাম ও শহরের মাঝামাঝি জনবসতি ছিল, যার নির্দিষ্ট সীমানা ছিল না। 16 সুলতান সিকান্দার লোদি 1604 খ্রিস্টাব্দে কোথায় রাজধানী স্থানান্তর করেন? আগ্রাতে তিনি এই রাজধানী স্থানান্তর করেছিলেন। সুলতানি আমলের শেষের দিকে দিল্লির গুরুত্ব কিছুটা কমে আগ্রা রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। 17 মুঘল সম্রাট হুমায়ুন দিল্লিতে কোন শহর তৈরি করেছিলেন? দিন পনাহ। হুমায়ুন এটি শুরু করলেও পরে শেরশাহ একে সংস্কার করে নিজের নাম দেন শেরশাহ। শাহজাহানবাদ শহরটি কে তৈরি করেন? মুঘল সম্রাট শাহজাহান। যমুনা নদীর তীরে 1639 খ্রিস্টাব্দে তিনি এই নতুন রাজধানী নির্মাণ শুরু করেন। লালকেল্লা বা কিলাই-ই-মুবারক কোথায় অবস্থিত? শাহজাহানবাদে, অর্থাৎ একে পুরনো দিল্লি বলা হয়। এটি মুঘল সম্রাটদের প্রধান রাজকীয় আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র ছিল। শাহজাহানবাদের মূল বাজারটির নাম কি? চাঁদনি চক। জাহানারা বেগমের পরিকল্পনায় এই বাজারটি আজও দিল্লির অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। 21 শাহজাহানবাদ শহরের প্রধান স্থাপত্য নিদর্শন কোনটি? জামা মসজিদ বা জামে মসজিদ। এটি ভারতের অন্যতম বৃহত্তম এবং মহিমান্বিত মসজিদ যা শাহজাহান নির্মাণ করেছিলেন। মুঘল আমলে অভিজাতদের বাড়িগুলিকে কি বলা হতো? হাভেলি বলা হতো। এগুলি বিশাল এলাকা জুড়ে তৈরি বাগানসহ বাড়ি যেখানে অনেকজন লোক বসবাস করত। 23 শাহজাহানবাদের সাধারণ মানুষের বাড়ি কেমন ছিল? মাটির তৈরি, খড়ের চাল দেওয়া কুঁড়ে ঘরের মতো ছিল। অভিজাতদের হাভেলির পাশে মাঝখানে সাধারণ কারিগর ও শ্রমিকদের ছোট ছোট ঘর থাকত। মধ্যযুগে ভারতের কোন কোন বিদেশি বণিকরা ব্যবসা করতে আসতো? আরব, ইরান, চীনা ও ইউরোপীয় অর্থাৎ পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ বণিকরা ভারতে বাণিজ্য করতে আসতো। ভারতের মশলা, কাপড়, সূক্ষ্ম কারুকার্যের টানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বণিকরা আসতো। 25 দিল্লির বিখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন কি নামে পরিচিত ছিলেন? চেরাগ-ই-দিল্লি বা দিল্লির প্রদীপ নামে পরিচিত ছিলেন, কারণ লোককথায় প্রচলিত আছে তিনি তেল ছাড়াই প্রদীপ জ্বালিয়েছিলেন বিভিন্ন শক্তির সাহায্য নিয়ে, তাই তাকে বলা হয় কি চেরাগ-ই-দিল্লি। তার দরগায় হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ প্রার্থনা করতে আসতেন। 26 মধ্যযুগে জল সরবরাহের জন্য তৈরি নালী বা খালগুলি কেন বন্ধ হয়ে যেত? শত্রুপক্ষে বা দস্যুরা অনেক সময় নালীর মুখে বাঁধ দিয়ে জল আটকে দিত। ব্যাখ্যা সুলতান গিয়াসউদ্দিন বলবনের সময় দস্যুদের ভয়ে মানুষ তলাও বা পুকুর পর্যন্ত যেতে পারত না। কোটলা শব্দের অর্থ কি? দুর্গ। ফিরোজ শাহ তুগলকের তৈরি ফিরোজাবাদ শহরের প্রাণকেন্দ্র ছিল এই দুর্গ বা কোটলা। ইবন বতুতা কোন জলাধারের বর্ণনা দিয়েছেন? হোজি শামসি জলাধারের বর্ণনা দিয়েছেন। মরক্কোর পর্যটক ইবন বতুতা এই আটকোনা জলাধারটিকে অত্যন্ত সুন্দর বলে বর্ণনা করেছিলেন। শাহজাহানবাদ শহরের প্রতিরক্ষার জন্য কি ব্যবস্থা ছিল? শহরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং প্রবেশের জন্য অনেকগুলো বড় বড় দরজা বা গেট ছিল। নিরাপত্তার খাতিরে শহরের চারপাশে এই অলংকৃত ফাটকগুলি নির্মাণ করা হয়েছিল। মধ্যযুগের শহরে উন্নতির প্রধান শর্ত কি ছিল? কৃষি ও বাণিজ্যের প্রসার। গ্রাম থেকে উদ্বৃত্ত খাদ্য শহরে আসা এবং কারিগরদের তৈরি জিনিস বিদেশে রপ্তানি হওয়া ছিল শহরের প্রাণশক্তি। এবার পার্ট 2-তে আরও কিছু প্রশ্ন থাকবে। মধ্যযুগের দেশের ভেতরের বাণিজ্য মূলত কয়টি স্তরে বিভক্ত ছিল? 2টি স্তরে। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত দুটি শহরের মধ্যেকার বাণিজ্য। সুলতানরা কেন বড় বড় শহরগুলিতে বিশাল শস্য ভাণ্ডার বা মান্ডি গড়ে তুলেছিলেন? সুলতানদের সামরিক প্রয়োজনে এবং সেনাবাহিনীর খাবারের যোগান নিশ্চিত করতে তৈরি করেছিলেন। আলাউদ্দিন খলজির আমলে কৃষকদের কাছ থেকে কর হিসাবে শস্য আদায় করে তা শহরের মান্ডিতে মজুত করে রাখা হতো। মান্ডি মানে স্টোরেজ। গ্রামের উদ্বৃত্ত পণ্য শহরে আসার প্রধান কারণ কি ছিল? গ্রামের কৃষকদের কর বা খাজনা নগদে মেটানোর প্রয়োজন ছিল বলে। খাজনা দেওয়ার জন্য কৃষক তার শস্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করত, যা পরে শহরের বাজারে পৌঁছাতো। মধ্যযুগে ভারতে বিলাসবহুল পণ্যগুলি মূলত কাদের জন্য তৈরি হতো? সুলতান, অভিজাত এবং ধনী ব্যক্তিদের জন্য তৈরি হতো। সাধারণ মানুষের ধারাছোঁয়ার বাইরে ছিল। দামি মসলিন, রেশম বস্ত্র, সুগন্ধি দ্রব্য কেবল উচ্চবিত্তরাই ব্যবহার করতেন।
মধ্যযুগে জলপথে মালপত্র পরিবহনের বড় সুবিধা কি ছিল? খরচ অনেক কম হতো। সড়ক পথের তুলনায় নদী দ্বীপে সমুদ্রপথে বড় বড় নৌকা জাহাজে অনেক বেশি পণ্য একসাথে পাঠানো যেত। সুলতানি আমলের প্রধান দুটি মুদ্রার নাম কি? সুলতানি আমলের প্রধান দুটি মুদ্রার নাম ছিল টঙ্কা অর্থাৎ রূপোর মুদ্রা, জিতল অর্থাৎ তামার মুদ্রা। ইলতুৎমিশ এই মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন যা বাণিজ্যের প্রসারে সাহায্য করেছিল। মুঘল আমলে সোনার মুদ্রাকে কি বলা হতো? মোহর বা আশরাফি। ঠিক আছে, মোহর বা আশরাফি বলা হতো সোনার মুদ্রাকে। উচ্চ মূল্যে লেনদেনের জন্য সোনা ও রূপোর মুদ্রা ব্যবহৃত হতো। বাণিজ্যের সুবিধার্থে মধ্যযুগের রাজপথের ধারে তৈরি সরাইখানাগুলোর কাজ কি ছিল? পথিক, বণিক এবং সরকারি চরদের বিশ্রাম ও রাত কাটানোর সুবিধা দেওয়া হতো। সরাইখানাগুলো বাণিজ্যের নিরাপত্তা এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এরপরে সরাফ কাদের বলা হয়? যারা মুদ্রার বিনিময় করত এবং মুদ্রার ধাতু পরীক্ষা করত। আজকের দিনে ব্যাংকারদের মতো তারা টাকার বিনিময়ে হুন্ডি নামক কাগজও ইস্যু করত। হুন্ডি নামক কাগজও তারা কি করত? ইস্যু করত। ঠিক আছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে। হুন্ডি কি? মধ্যযুগে প্রচলিত এক ধরনের বিশেষ কাগজ বা চেককে হুন্ডি বলা হতো। বণিকরা এক জায়গায় টাকা জমা দিয়ে সরাবদের থেকে হুন্ডি নিত এবং অন্য শহরে গিয়ে সেই কাগজ দেখিয়ে টাকা তুলতে পারত। এতে টাকা চুরির ভয় থাকতো না। মধ্যযুগের বাণিজ্যতে দালালদের ভূমিকা কি ছিল? ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং জিনিসের দাম ঠিক করতে সাহায্য করা। ব্যবসায়ীদের সুবিধার্থে তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করত। প্রথম কোন ইউরোপীয় দেশ ভারতের সাথে সরাসরি জলপথে বাণিজ্য করা শুরু করে? পর্তুগাল শুরু করেছিল। 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছালে এই নতুন বাণিজ্য পথ উন্মোচিত হয়েছিল। পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি ছিল? গোয়া। গোয়া ছিল পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র। ভাস্কো দা গামার পরে আলবুকার্কের নেতৃত্বে পর্তুগিজরা গোয়া দখল করে সেখানে নিজেদের ঘাঁটি বানিয়েছিল। ঠিক আছে, ইউরোপীয় বণিকদের কাছে ভারতের কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি ছিল? সব থেকে বেশি চাহিদা ছিল মশলা, বিশেষ করে গোলমরিচ। ইউরোপে ঠান্ডা আবহাওয়ায় মাংস সংরক্ষণের জন্য এবং স্বাদের জন্য ভারতীয় মশলার ব্যাপক চাহিদা ছিল। কার্তাজ বলতে কি বোঝায়? পর্তুগিজদের দেওয়া এক ধরনের সমুদ্র বাণিজ্যের ছাড়পত্র বা পারমিটকে কার্তাজ বলা হয়। পর্তুগিজরা ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে অন্য বণিকদের কাছ থেকে এই কর নিত। ওলন্দাজ বা ডাচরা মূলত কোন দেশের অধিবাসী ছিল? নেদারল্যান্ডস দেশের। পর্তুগিজদের পরে ওলন্দাজরা ভারতে বাণিজ্য করতে আসে এবং পরে ইন্দোনেশিয়া মশলার বাজারে বেশি মনোনিবেশ করে। 17 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার আমলে ভারতে আসে? 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ক্যাপ্টেন হকিংস ও স্যার টমাস রো সুযোগ পায়। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার আমলে ভারতে আসে? মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। কারা এসেছিল? ক্যাপ্টেন হকিংস এবং স্যার টমাস রো। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম তাদের বাণিজ্য ঘাঁটি বা ফ্যাক্টরি স্থাপন করেছিল। 18 ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের প্রধান বাণিজ্য ঘাঁটি তৈরি করেছিল? পন্ডিচেরি এবং বাংলার চন্দননগরে। ইংরেজদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ফরাসিরা 1664 খ্রিস্টাব্দে বাণিজ্য শুরু করে। মধ্যযুগে ভারতে গুজরাটি বণিকরা কোন কোন এলাকার সাথে বাণিজ্য করত? লোহিত সাগর, পারস্য উপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে। গুজরাটের সুরাট বন্দর ছিল বিশ্ব বাণিজ্যের এক অন্যতম প্রধান প্রবেশদ্বার। বাংলার কোন বন্দরটি সুলতান আমলে ছোট বন্দর হিসাবে পরিচিত ছিল? চট্টগ্রাম। পর্তুগিজরা চট্টগ্রামকে পোর্টো গ্রান্ডে বা বড় বন্দর এবং সপ্তগ্রামকে পোর্ট পিকোলো ছোট বন্দর বলতো। পোর্ট পিকোলোকে ছোট বন্দর বলতো। ঠিক আছে, আর পর্তুগিজরা চট্টগ্রামকে পোর্ট গ্র্যান্ডে বা বড় বন্দর বলতো। মুঘল আমলে সুরাট বন্দরের গুরুত্ব কেন বেড়ে গিয়েছিল? সুরাট ছিল পশ্চিম এশিয়ার এবং ইউরোপে যাওয়ার প্রধান বন্দর। এখান থেকেই হজ যাত্রীরা মক্কায় যেতেন। একে বাবুল মক্কা বা মক্কার দ্বার বলা হতো।
22, ইউরোপীয় বণিকদের থেকে ভারত প্রধানত কি আমদানি করত? সোনা, রূপো, তামাক ও কাঁচের জিনিস আমদানি করত। ভারত থেকে পণ্য রপ্তানি বেশি হতো, বিনিময়ে ইউরোপীয়রা প্রচুর পরিমাণে সোনা ও রূপো ভারতে পাঠাতো। মধ্যযুগে ব্যবহৃত বীমা ব্যবস্থা কি ছিল? দূরপাল্লার বাণিজ্যে নষ্ট বা চুরি হওয়ার ঝুঁকি এড়াতে বণিকরা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পণ্য সুরক্ষিত করত। সমুদ্রপথে জলদস্যু ঝড়ের ভয় থাকায় এই ব্যবস্থা জনপ্রিয় হয়েছিল। ভারতের উপকূলীয় বাণিজ্যে কোন জাতিদের প্রাধান্য সবচেয়ে বেশি ছিল? চেট্টিয়ার দক্ষিণ ভারতে, বণিক গুজরাটে এবং মোপলাতে অর্থাৎ মালাবারে মুসলিমরা। মালাবার কোথায় আছে? মালাবার আছে কেরালাতে, এই যে এই জায়গাতে আছে মালাবার, ঠিক আছে। আর গুজরাট আছে এই জায়গাতে, এই জায়গাটা হলো গুজরাট, বোঝা গেছে। স্থানীয় বণিকরা আঞ্চলিক বাণিজ্যের মূল কাণ্ডারি ছিল। ডেনমার্কের বণিকরা বাংলায় কোথায় ঘাঁটি গেড়েছিল? শ্রীরামপুরে। দিনেমার বা ডেনিশরা শ্রীরামপুরকে তাদের প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল। ইউরোপীয় কোম্পানিগুলির ফ্যাক্টরি বলতে কি বোঝাতো? যেখানে কুঠিয়ালারা বসবাস করতেন এবং পণ্য মজুত রাখা হতো, সেই জায়গাকে বলা হয় কি? ফ্যাক্টরি। এটি আধুনিক কলকারখানার মতো পণ্য উৎপাদনের জায়গা ছিল না, বরং গুদামঘর ও প্রশাসনিক কেন্দ্র ছিল। সম্রাট শাহজাহান কেন পর্তুগিজদের বাংলা থেকে তাড়িয়ে দিয়েছিল? পর্তুগিজদের অত্যাচার, জলদস্যুবৃত্তি এবং জোরপূর্বক ধর্ম পরিবর্তনের অপরাধে তাকে তাড়িয়ে দিয়েছিল। 1632 খ্রিস্টাব্দে মুঘল বাহিনী পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেছিল। মসলিন কাপড়ের কিসের জন্য বিখ্যাত ছিল? এর অপূর্ব সূক্ষ্মতা এবং স্বচ্ছতার জন্য এটি বিখ্যাত ছিল। বাংলার মসলিনের চাহিদা সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে রাজপরিবারগুলিতে ছিল আকাশচুম্বী চাহিদা। মধ্যযুগের ভারতে সুতি কাপড় উৎপাদন বা বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? তুলো বা কার্পাস। গুজরাট, উত্তর ভারত, দক্ষিণাত্যে প্রচুর তুলো সংগ্রহ করে সুতি বস্ত্র তৈরি করা হতো, যা বিদেশে রপ্তানি হতো। ইউরোপীয় বণিকদের আগমনে ভারতের অর্থনীতি কি ইতিবাচক প্রভাব পড়েছিল? ভারতে হস্তশিল্প, বস্ত্রশিল্পের বাজার বিশ্বব্যাপী হয়ে ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে বিদেশি সোনা ভারতে আসতে থাকে। কিন্তু বিদেশি ইউরোপীয় বণিকদের আগমনের তুলনায় ভারতের ক্ষতিও কম হয় না, কারণ ইউরোপীয় বণিকরা ভারতে এসে ভারতের সম্পদ, চাষিদের পণ্য খুব কম দামে বাজারে বিক্রি করত, ঠিক আছে। এর ফলে গ্রামীণ কারিগরিরা তাদের কাজের জন্য বিশাল চাহিদা ও নতুন নতুন সুযোগ পেলেও শেষ পর্যন্ত খুব বেশি সফলতা হয়নি, কারণ আবার সেই যে গ্রাম, সেই গ্রামে মানুষ কর্মহীন হয়ে পড়েছিল, ঠিক আছে। বেশ, তাহলে বুঝতে পারলে কতগুলো প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর চ্যাপ্টারটা বই পড়তে হবে না, এই প্রশ্নগুলো পড়লেই হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের 7ম অধ্যায়ের প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।